আমি আইনজীবী হিসেবে যখন আমি কোর্ট প্র্যাকটিস শুরু করলাম সেটা 2015 সাল থেকে, তো সেখানে আমি অনেক বাস্তব অভিজ্ঞতাগুলো দেখেছি। যেমন আমি বহু মানুষকে দেখেছি আইনি লড়াই লড়তে যেয়ে তাদের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প দেখেছি, আদালতের বারান্দায় তাদের চোখের পানি দেখেছি, এবং এই দৃশ্যটা আমার বিশ্বাস আপনারাও দেখেন অহরহ। আবার দেখেছি ছোট বাচ্চাকে নিয়ে, দুধের শিশুকে নিয়ে মায়ের আহাজারি, কারণ ওনার হাজব্যান্ড হয়তো বা ওনাকে ঠিকমতো বাচ্চার ভরণ পোষণ দিচ্ছেন না বা কাস্টাডি দিচ্ছেন না। এই ধরনের হাজারো গল্প আমরা আইনজীবী হিসেবে আমরা দেখি। ওটা আমাদের পেশার জায়গা, আমরা তাদের সাহায্য করি, কিন্তু আমাদেরও খুব খারাপ লাগে এই বিষয়গুলোর সব সময় উপলব্ধি করতে। তো সেখান থেকেই আমার আসলে চিন্তাটা যে এত এত আইন থাকার পরেও কাগজে কলমে সবকিছু তো আইনে তো সুন্দরভাবেই বলা আছে, সবকিছুর সমাধানও ঠিকভাবে দেওয়া আছে, তারপরে পরিবর্তনগুলো আসে না কেন? কারণ এগুলোর আসলে অনেক ভুল থাকে, অনেক প্রবলেম থাকে এই আইনগুলোতে, বা বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক ধরনের সমস্যা থাকে। তো সেখান থেকেই আসলে আমার এই রাজনীতিতে আসার আমি আর কি আমার ইচ্ছাটা আরো বেশি করে আর কি আমার হয়। আবার সেই সাথে আমি যখন আইনজীবী হিসেবে ছিলাম তখন আমি রাজনীতির সাথেও আমি আইনজীবী ফোরামের মাধ্যমে সংযুক্ত ছিলাম। তো এই দুয়ের সমন্বয় হলে আমি মনে হয় যে ওভারঅল কিছু একটা সমাধান দেয়া যেতে পারে এই সমস্যার। তো সেখান থেকেই মেইনলি আমার চিন্তা ভাবনা যে আমি যদি যাই, তাহলে সংসদে যদি যাই, সেই সুযোগ যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করব যে আইন থাকা সত্ত্বেও আইনের আমরা সুবিধাগুলো কেন পাচ্ছি না। তো এই দৃষ্টিকোণ থেকে আমার আর কি এই আইন পেশা থেকে আর কি রাজনীতিতে আসারই এটা। আমার যতটুকু আইনজীবী হিসাবে আমার পেশাগত দক্ষতা আছে, সেখানে আমরা আইনজীবী আমরাই বুঝি আমাদের কোথায় লিমিটেশনস আছে এবং কোন কোন ক্ষেত্রে আমরা আসলে আর কিছু করার থাকে না। আমরা আমাদের কাছে যারা বিচার প্রার্থীরা আসে তখন আমরা তাদের যে সমাধান, তাদের যেই বাস্তবধর্মী যে সমাধান, যেটা হলে তাদের আসলে উপকারে আসবে, সেটা আমরা কিন্তু দিতে পারছি না। এবং তাদের দেখা যায় যে দীর্ঘ লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। একটা আইন দিয়ে তারা একটা রিলিফ পেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেটাতে আপিলে যখন যায় তখন দেখা যায় বছরের পর বছর সেটা ঝুলে থাকে। তো তাহলে তারা একটা সমাধান পেল না। তো এই ধরনের অসংখ্য বিষয়গুলো থাকে। তো আমি চাইবো আমি যখন সংসদে যাব, তো আইনগুলো যেন বাস্তবমুখী হয় এবং এটা যেন আসলেই মানুষের সমস্যার সমাধান করে। আমাকে যদি দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি নারীদের অধিকার সম্পর্কে এবং শিশুদের প্রতি যে সহিংসতা গুলো আমরা দেখছি, এসব নিয়ে আমি বিশেষভাবে কাজ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি নারীদেরকে পিছিয়ে রেখে কখনোই কোনো সমাজ বা জাতি উন্নয়ন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশে যদি আমরা দেখি অর্ধেক পুরুষ, তার পাশাপাশি অর্ধেক নারী, অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে ফেলে আমরা কখনোই ভালো কিছু আশা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের নারীদের আজকের দিনেও অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদের প্রতিষ্ঠিত হতে হয়, যেটা কিনা একটা পুরুষের পক্ষে যতটুকু না সহজ, একজন নারীর পক্ষে কিন্তু ততটা সহজ না। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো পর্যায়েরই হোক। আমি চাই তাদের যেন কর্মসংস্থানে তারা যেভাবে সুন্দরভাবে তাদের কমফোর্টেবলি কাজ করতে পারে। যে সহিংসতাগুলো তারা ফেস করে সেগুলোকে কমিয়ে আনার জন্য আমি অবশ্যই এটা চেষ্টা করব, বিভিন্ন এজেন্সি নিয়ে বসে বা আরও যারা এসব নিয়ে কাজ করে তাদের সাথে বসে এটার একটা যুগোপযোগী এবং বাস্তবধর্মী একটা সমাধান খোঁজার আমি চেষ্টা করব। এবং আমি শিশুদের প্রতি এবং নারীদের প্রতি যে সহিংসতাগুলো হচ্ছে, এত শত আইন থাকা সত্ত্বেও, এত শত মিডিয়াতে এগুলো আসার পরও এগুলো কেন হচ্ছে, বা এটার পক্ষে আমি অবশ্যই পার্লামেন্টে যে যতটুকু পারা যায় শক্তিশালী আইন প্রণয়নের চেষ্টা করব, যেন এগুলোতে একদম জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা যায় এবং সেইভাবেই যেন আইনগুলো পাস হয়, বিশেষ করে এই নারী ও শিশুদের প্রতি সহিংসতার ক্ষেত্রে। আমি আরেকটা জিনিস বলতে চাই, নারীদেরকে আমরা বলি যে তাদের ক্ষমতায়ন দরকার, কিন্তু আসলে আমরা বাস্তবে কিন্তু ক্ষমতায়ন করতে হলে যেই প্রসেসটা লাগবে, যে সুবিধাগুলো দিতে হবে, আমরা কিন্তু সেগুলো আমরা দিতে পারছি না বা দিচ্ছি না। ফর এক্সাম্পল, একজন শিক্ষিত মেয়ে যখন সে বিয়ে করছে, যখন সে একজন মা হচ্ছে, তখন কিন্তু তার বাচ্চাকে ফেলে রেখে তার কাজকর্মে সে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তো এখানে আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে অনেকেই পিছিয়ে যাচ্ছে, অনেকেই আর কাজ করতে পারছে না। তো সেই
ক্ষেত্রে অবশ্যই আমি চাইবো যে মাতৃত্বকালীন যেই পিরিয়ডটা যায় সেটাতে যেন শুধু 6 মাসের যে ছুটি সেটা দিলে হবে না, কিছুটা শিশু বান্ধব পরিবেশও যেন থাকে সেই কর্মজীবী মায়েদের জন্য। এগুলোর বিষয় নিয়ে আমি কথা বলবো সংসদে, এবং এগুলোর যেন সমাধান যেন আমরা দিতে পারি, আমি সেই চেষ্টাটা করব। আমি আরেকটি জিনিস বলতে চাই, আমাদের নারীদের আসলে যদি নিয়ে কাজ করার হয়, আমাদের নারীদের যারা কথা বলতে পারছে না, যাদের কণ্ঠস্বর আমরা শুনতে পারি না, আমি তাদের কণ্ঠস্বর হয়ে সংসদে যেয়ে কথা বলতে চাই। আমি চাই আমার মাধ্যমে হোক বা অন্য যে কোনো নারীর মাধ্যমেই হোক, যেন একটা নারীদের যেন একটা রিপ্রেজেন্টেশন সেখানে থাকে, নীতি নির্ধারণ পর্যায়েও যেন সেই রিপ্রেজেন্টেশনটা থাকে। কারণ এটা যদি না হয় তাহলে আসলে এটা সমাধান সম্ভব নয়, এই নারীরা এইভাবে পিছিয়েই থাকবে। আমি চাই সমাজের প্রতিটা স্তরেই নারীদের ক্ষমতায়ন হোক, এবং এটা নীতি নির্ধারণ পর্যায়ে একটা প্রতীকী হিসেবে না, অ্যাকচুয়ালি যেভাবে একজন ছেলে সংসদ সদস্যরা যেভাবে কাজ করতে পারে, একজন মহিলারাও যেন সেভাবেই সমান কাজ করতে পারে। আমি সেটাই আমি বাস্তবায়ন করার আমার চেষ্টা থাকবে। আমার যেই এলাকা আছে, আমার বগুড়া ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের অনেক সুযোগ আছে। আমরা যদি চাই প্রপারলি, আমরা সেখানকার যে নারীরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ বা বিভিন্ন ধরনের সংস্থার সাথে আমরা একসাথে কোলাবোরেট করে কাজ করে কিন্তু নারীদের অর্থনীতিতে আমরা একটা স্বাবলম্বী হওয়াতে আমরা একটা ভূমিকা আমি রাখতে পারি। সেই ক্ষেত্রে যারা ঘরে বসে কাজ করতে চায় তারা যেন সেভাবে যেন কাজ করতে পারে, সেটারও আমরা ব্যবস্থা করতে পারি। এতে অবশ্যই এটা আমার তো একার পক্ষে সম্ভব না, অনেকেরই এখানে সাহায্যের প্রয়োজন হবে। কিন্তু যখন আমি যদি যাই, আমার কথাগুলোকে হয়তোবা গুরুত্ব দেওয়া হবে বা মূল্যায়ন করা হবে, আমি সেটাকে হয়তোবা সমন্বয় করতে সাহায্য করতে পারি। তো আমি চাইবো যে আমার এলাকার সহ বাংলাদেশের প্রতিটি যারা প্রান্তিক নারীরা আছে তাদের ক্ষমতায়নটা কখন আসে, যখন তারা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বা স্বাবলম্বী হতে পারে। তার আগ পর্যন্ত তো আসলে ক্ষমতায়ন বলে তারা তো একটা তার হাজবেন্ড হোক বা বাবা হোক বা ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, অর্থনীতিতে যেন তারা স্বাবলম্বী হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে, যারা এইসব নিয়ে কাজ করে, তাদের সাথে সমন্বয় করে আমি নিশ্চয়ই এটার একটা সমাধান খোঁজার চেষ্টা করব। রাজনীতি আসলে আমার পরিবার থেকেই পাওয়া। আমি আমার পরিবারের সদস্যদের আমি দেখেছি, তারা দীর্ঘ অনেক বছর ধরে, আমি ছোট থেকেই দেখছি তারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তার পাশাপাশি আমার সক্রিয়ভাবে অংশগ্রহণ আসলে যখন আমি দেখলাম যে আসলে বিগত সময়ের ফ্যাসিস্টের যে অত্যাচার অরাজকতা যেভাবে বেড়ে গিয়েছিল, এখানে আসলে রাজনীতিতে সচেতন না হয়ে আর মানুষের যে দুর্দশা বা দুঃখ কষ্ট এগুলো দেখে এসব বিষয়ে সচেতন না হয়ে আসলে পারার কোনো উপায় আর ছিল না। তো এগুলোই আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে যাদেরকে আসলে আমরা আমাদের ট্যাক্সের টাকায় ক্ষমতাতে যাদেরকে বসিয়েছি, তারা আসলে আমাদের জন্য কাজ না করে তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই এই জায়গাগুলোকে ব্যবহার করছে। আমার কাছে রাজনীতি মানে কোনো ক্ষমতা না, এটা একটা দায়িত্ববোধের জায়গা। মানুষ অনেক আশা ভরসা নিয়ে তাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে সিলেক্ট করে, কিন্তু তখন পরে তারা আশাহত হয়। আমার সেই জায়গা থেকে এখানে আসাটা মূলত, আমি যখন আমার গ্রামে যাই, আমি যখন আমার অন্যান্য এলাকার যখন প্রান্তিক মানুষের সাথে কথা বলি, তখন তাদের আমি দুঃখ কষ্টগুলো আমি শুনি, কিন্তু তখন আমার আসলে শোনা ছাড়া আমার কোনো সাহায্য করার মতো কোনো উপায় থাকে না। হতে পারে দু একটা পার্সোনালি আমি তাদেরকে সাহায্য করতে পারি, হতে পারে যখন আমি আইনজীবী হিসেবে আমাকে যখন তারা কোনো একটা কিছু বলছে সেটার হয়তো বা একটু রিলিফ দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু সেটা তো আমার পক্ষে গুটি কয়েক মানুষকেই দেওয়া সম্ভব। কিন্তু আমি যদি ওই জায়গার দায়িত্বে আমাকে একটা দেওয়া হয়, তখন অবশ্যই আমি তাদের বৃহৎ পরিসরে আমি কিন্তু তাদের জন্য কাজ করতে পারবো। তো আমার মেইনলি আমার এই রাজনীতিতে আসার অনুপ্রেরণা আসলে আমার তৃণমূলের মানুষজনই, এবং যারা বিভিন্ন ধরনের ন্যায় বিচার থেকে যারা বঞ্চিত হচ্ছে, এসব থেকে আসলে আমার এই অনুপ্রেরণাটা, যে আমি যদি রাজনীতিতে যাই তাহলে আমি বৃহৎ পরিসরে মানুষের আমি সেবা করার সুযোগ পাবো। আমাদের কিন্তু দলের মেইনটাই হচ্ছে দলের আগে দেশ। তো অবশ্যই দেশের যদি এটা কল্যাণকর যদি কোনো কিছু না হয়, আমি মনে করি আমার দলও এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং এটা থেকে আমাদের ভিতরেই অবশ্যই অনেক সমালোচনা শুনতে হবে বা অনেক কিছু দেখতে হবে। আমার মনে হয় না এরকম কিছু, আপনি তো এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করলেন, কিন্তু এই ধরনের যদি কোনো কিছু থাকে, আমি আমার দেশের, আমি আমার মানুষের কাছে আমি দায়বদ্ধ থাকব। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, কারণ বিচার বিভাগ স্বাধীন না
হওয়া পর্যন্ত আসলে আমরা যত যাই বলি কোনো কিছুই কাজে আসবে না। এটা একটা নিরপেক্ষতার এখানে প্রশ্ন থাকে। আমরা আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আসলে সবকিছুই ওই আগের যেরকম ভাবে চলেছে সেভাবেই চলতে হবে এবং আমরা সবাই এটার থেকে আর বের হতে পারবো না। তো এটাতে আমার সর্বোচ্চ আমি দেওয়ার চেষ্টা করব যেন বিচার বিভাগের স্বাধীনতাটা আমরা নিশ্চিত করতে পারি, কারণ এটা ছাড়া আর কোনো উপায়ও নাই। আমাদের দেশে যে আসলে ধর্ষণের বিষয়টা যে ছড়িয়ে পড়েছে, এটা আসলে প্রতিদিনই আমরা নিজেরাও আসলে এটা নিতে পারি না, নেওয়ার মতো না। আসলে যা শুনছি, যা দেখি, আর এত সাহসও বা পায় কিভাবে? কারণ হতে পারে একটা যে তারা হয়তো বা বের হয়ে যাচ্ছে, তারা হয়তো বা সময় মতো দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো বা দেখা যাচ্ছে না। আমি অবশ্যই এখানে একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আইনজীবীর বাহিরেও বলতে চাই, আমি এটার একদম সর্বোচ্চ শাস্তি সর্বনিম্ন সময়ে আমি এটার জোর দাবি জানাই এবং আমি এই পথেই থাকবো এবং এটাতেই যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কোনো টলারেন্স না। এটাকে টপ প্রায়োরিটিতে রেখে যেন, কারণ এটা কোনোভাবেই কাম্য না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই যুগে এসে, এই এজে এসে আমরা যে এত কথা বলছি আসলে, বাট আমরা একটা শিশুদেরকে, একটা নিষ্পাপ প্রাণদেরকে আমরা কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। তাহলে কার জন্য আইন, কিসের জন্য আইন? বর্তমান সমাজে তরুণ সমাজদেরকে আমার যদি অ্যাডভাইস দেওয়ার কিছু থাকে, কিন্তু আমি আসলে অ্যাডভাইস দেওয়ার থেকে আমি তাদের একটু বেশ প্রশংসা করতে চাই। আমি বেশ গর্বিত তাদের নিয়ে যে তারা এত অল্প বয়সে এত ম্যাচিউর, তারা এত সবকিছু বিষয়ে জ্ঞান রাখছে। এখন যুগটাও তো অবশ্য খুব মডার্ন হয়ে গেছে, তাদের টেকনোলজিক্যালি তারা যে অ্যাডভান্টেজ পাচ্ছে সেটারও একটা তারা কাজে লাগাচ্ছে। তো আমার খুব ভালো লাগে দেখে। আমার ছোট ভাই বোনরা যারা আছেন তারা বিভিন্ন বিষয়ে তারা অনেক জ্ঞান রাখে এবং অনেক সচেতন, কিন্তু তার পাশাপাশি আমরা আবার অবশ্যই একটু অবক্ষয় দেখছি, দুটোই তো আছে। কিন্তু আমি তাদেরকে উপদেশ দিতে চাইবো যে এটা তাদের খুব গোল্ডেন একটা টাইম এবং এটা আজ তারা যেই সময়গুলোকে তারা যেভাবে স্পেন্ড করছে, ভবিষ্যতে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, সেটার প্রভাব তারা হয়তো বা দেখতে পারবে। তো আমার তাদের প্রতি অ্যাডভাইস থাকবে, তারা পড়াশোনা করুক, তারা তাদের ভালো কিছুতে তারা অংশগ্রহণ করুক দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে।